আসসালামু আলাইকুম। ম্যাডাম খালেদা জিয়া দ্বিতীয়বার অর্থাৎ 2002-এর শেষের দিকে ক্লিন হার্ট অপারেশন করিয়েছিলেন এদেশে অস্ত্র উদ্ধারের জন্য। যে অস্ত্র দেশকে এমন একটি অস্থিতিশীলতার ভিতরে নিয়ে যাচ্ছিল, যেন চারিদিকে শুধু অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজিরা গ্রাস করে নিয়েছিল এবং রাষ্ট্রীয় সরকার একটি অসহায় বা অপারগ অবস্থার ভিতরে পড়ে গিয়েছিল। এই অস্ত্রধারীদের কাছে জিম্মি হয়ে পড়েছিল স্বয়ং সরকার এবং শান্তিপ্রিয় জনগণ। এতটা কোলঠাসা হয়ে পড়েছিল রাষ্ট্রের কাছে, এতটা অসহায়ত্ব হয়ে পড়েছিল রাষ্ট্রের সরকারের কাছে, যেন তারা সন্ধ্যা লাগার সাথে সাথে যার যার ঘরে ঢুকে যেত এবং রাত্রে শুধু পদচারণায় তাদের পদভারে ভারী হয়ে উঠত, যাদের কোমরে অস্ত্রের ঝঞ্ঝানানি ছিল। ম্যাডাম খালেদা জিয়া ক্লিন হার্ট অপারেশন করালেন, যতটা সম্ভব অস্ত্র কালেকশন হয়েছিল। তারপরেও তিনি যখন দেখলেন যে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীকে তো দীর্ঘদিন বাইরে রাখা যায় না, সেনাবাহিনীর নিজস্ব পেশা আছে, পেশাদারিত্ব, কোর্স, ক্যাডার, আর্মস ট্রেনিং, অনেক কিছু দক্ষতা বাইরে রাখা যায় না। একটি সেনাবাহিনীকে পঙ্গু বানানো কিছু কিছু সিস্টেম আছে। আপনি একটি পাখিকে ঘরে ধরে রাখবেন, একটি সময় সে তার পাখা মেলে আর উঠতে পারবে না। আর একটি মুরগিকে প্রতিদিন যদি ছাদের থেকে 2 হাত ডানা মেলে উড়িয়ে দেওয়া শুরু করেন, 1 মাস 2 মাস পরে ওই মুরগিটি উড়ে অদৃশ্য হয়ে যাবে, ওরা শিখে যাবে। সেনাবাহিনী সেরকম, তাদের যে ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন হয়, তাতে বড় জোর 2 মাস 3 মাস বাইরে রাখাটাই সম্ভব। তার বাইরে গেলে তার ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু হয়ে যাবে, শরীর ভারী হয়ে যাবে এবং তার যুদ্ধের মাঠে যে ফিজিক্যাল স্ট্রেংথের দরকার হয়, সেটা উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। তাদের হেভি হেভি অস্ত্র বহন করতে হয় ঘাড়ে করে, অস্ত্র খুব দ্রুত নিয়ে যুদ্ধাঙ্গনে টিআরডি করতে হয়, টেকনিক্যাল টিআরডি বলে, রিঅর্গানাইজেশন অফ ডিফেন্স। এগুলো করতে হয়। এগুলো যত ট্রেনিং করবে, যত ঝালাই করবে, সেনাবাহিনী ততটা দক্ষতা অর্জন করবে। ক্লিন হার্টে তিনি বেশি দিন রাখলেন না, রাখার পরে ক্যান্টনমেন্টে তিনি ফিরিয়ে দিলেন। কিন্তু তার কাছে রিপোর্ট যাচ্ছিল যে মাঠ পর্যায় থেকে অস্ত্র কালেকশন হয়নি এবং দুর্বৃত্তরা, তখন যোগাযোগ অবস্থাও এতটা সচ্ছল ছিল না, বা ইন্টারনেট দিয়ে যোগাযোগ বা মোবাইলাইজেশন যে যোগাযোগগুলো এখন আছে, সেটা তখন এতটা ছিল না। তখন তো মোবাইল সবে পৃথিবীতে আসাই শুরু করলো। এই অবস্থা, টাওয়ার টাওয়ার এত মোবাইল কোম্পানি, এত সিম, এসব তখন ছিল না। তখন তার কাছে যখন রিপোর্ট যাচ্ছিল যে অস্ত্র অনেক পড়ে আছে বাইরে এবং অস্ত্রের বড় একটা গ্রুপই হচ্ছে বিএনপির ছেলেপেলেদের হাতে রয়ে গেছে, তিনি বিভিন্নভাবে ধমকালেন, শাসালেন। কাজ না হলে তিনি উদ্যোগ নিলেন র্যাব তৈরি করতে। আমেরিকার সাথে কথা হলো, চুক্তি হলো। র্যাবকে কিন্তু আমেরিকা বড় ধরনের একটি আর্থিকভাবে সহায়তা দিয়ে আসছিল, ভর্তুকি দিয়ে আসছিল র্যাবকে আমেরিকা। এবং আমার স্পষ্ট মনে আছে, বিএনপির অনেক সাহসী লোককে মেরে ফেলা হয়, কিন্তু দলের বাইরে ম্যাডাম খালেদা জিয়া চাচ্ছিলেন একটি জাতি তৈরি হোক, নিষ্কলঙ্ক একটি সভ্য জাতি হিসাবে বাংলাদেশ গড়ে উঠুক, নাগরিক হিসাবে সম্মানের সাথে। পৃথিবীতে যেন মাফিয়া নামে, অস্ত্রধারীদের নামে কোনোভাবে কলঙ্কিত নাগরিক হিসাবে পৃথিবীতে পরিচিত না পাক। তিনি চাচ্ছিলেন মানুষ সুন্দর থাক, নিরাপদ থাক, শিক্ষায় গ্রহণ করুক, সুশীল সুশিক্ষিত একটি জাতিকে রাষ্ট্রের সম্পদ হিসাবে তিনি গড়ে তুলতে চাচ্ছিলেন,
যার জন্য কে নিজের দলের কে কোথাকার সেটা দেখেননি। তিনি দেখেছেন সন্ত্রাসী, চাঁদাবাজি, আর্মস বহনকারী, এইগুলোকেই তিনি, আমি সরাসরি তার নাম বলবো না, কিন্তু র্যাবেরকে দিয়ে তাকে ধরা হয়, অনেককে মেরে ফেলা হয়। বিভিন্নভাবে তিনি দেশের নাগরিকদেরকে যথাযথ মর্যাদাবান নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কতটুকুন সক্ষম হয়েছিলেন? অস্ত্রধারীদের এই অবস্থার জন্যই আওয়ামী লীগ পরে বড় ধরনের সুযোগ পেয়ে যায় যে বিএনপি ক্ষমতায় এসে অনেক লোককে হয়তোবা মেরে ফেলছে বা কারাবরণ করতে হচ্ছে, কিন্তু এই দুষ্কৃতকারীরাই ছিল সেদিনকের ম্যাডাম খালেদা জিয়ার টার্গেট। পক্ষান্তরে কি হলো? পুরো অস্ত্রধারী যায়নি, দল থেকে যায়নি বা আরও ভারী হয়েছিল পরবর্তীতে, কিন্তু তিনি খুব সৎ মন নিয়ে একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছিলেন। সেটা সাকসেসফুল হতে পারেনি। আওয়ামী লীগ এসে ব্যাপক হারে 15 বৎসরে প্রচুর পরিমাণে দেশে ভারতের সহজলভ্য অস্ত্র এদেশে ঢুকিয়ে ফেলেছে দলীয় কায়দায়, রাষ্ট্রীয় কায়দায়, সরাসরি রাষ্ট্রীয় মদদে। যদিও চিটাগাংয়ে 10 ট্রাক অস্ত্রের চালান ফাঁস হয়ে গিয়েছিল, এখান থেকেই আওয়ামী লীগ শিক্ষা নিয়েছিল যে ওইভাবে বড় চালান নয়, তারা বিক্ষিপ্তভাবে চোরাচালানির মাধ্যমে ফেন্সিডিলের মতোই ভারত থেকে অস্ত্র একটি দুইটি করে আমদানি করে তাদের ক্যাডারভুক্ত রাজনৈতিক যেসব ক্যাডারভুক্ত নেতা আছে তাদের মাধ্যমে সুন্দরভাবে বিছিয়ে রেখেছে এদেশে। আমি এই কথাটা এখন কেন বলছি? এই জন্যই বলছি, সামনে নির্বাচন, আমাদের জুলাই আগস্টে আন্দোলনের ভিতরে থানার থেকে অনেক অস্ত্র লুট হয়ে পাবলিক লোকেশনে আছে। সাধারণ মানুষ থানা লুট করতে যায়নি, এগুলো মক্ষম সময় কারা সদ্ব্যবহার করে, এই ধরনের লোকগুলোই আছে আলাদা, তারা যে কোনো সময় সুযোগের সন্ধান করে। অ্যাক্সিডেন্ট হলে কেউ যায় মানুষকে উদ্ধার করতে, মানুষকে বাঁচাতে, কেউ যায় তাদের কাছে গচ্ছিত সম্পদ লুট করতে। কেউ মোবাইল খোঁজে, কেউ মহিলাদের হাতের স্বর্ণের চুড়ি খোঁজে, কেউ গলার স্বর্ণের জিনিস খোঁজে, কানের জিনিস খোঁজে। অ্যাক্সিডেন্ট করে এমন রুগীদেরও তো পাওয়া গেছে যে হাত কাটা, অর্থাৎ হাত কেটে তার হাতে যে চুড়ি ছিল বের করতে পারিনি, হাত কোপ দিয়ে কেটে চুড়ি নিয়ে গেছে। কান টেনে কানের দুল নিয়ে গেছে, কান পুরা ছিঁড়া, এমন লোকও তো পাওয়া গেছে। আবার এমন লোকও পাওয়া গেছে পাগলের মতো মানুষগুলোকে নিজের শরীরে রক্ত মেখে উদ্ধার কাজে নিয়োজিত হয়ে আছে। যে যে উদ্দেশ্যে যেখানে যায়, এই অস্ত্রগুলো সেই অস্ত্র কারবারিদের হাতেই, সন্ত্রাসীদের হাতেই গচ্ছিত আছে, রক্ষিত আছে। কিন্তু এখানে একটি ভয়ের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যাডাম খালেদা জিয়া যে উদ্দেশ্য নিয়ে বিএনপিকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন, সেই জায়গাটা থেকে বিএনপির সবাই অস্ত্র হারা হননি, অস্ত্র জমা দেননি বা অস্ত্র কোমর থেকে খোলেননি, অনেকের কাছেই রয়ে গেছে। আর এবার তো রাষ্ট্রীয়ভাবে ঘোষিতই যে থানার অস্ত্র পাবলিকের হাতে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে এই হারানো অস্ত্র বা যে কোনোভাবেই হোক যেসব অস্ত্র বাইরে আছে সেগুলো কালেকশন করার জন্য হয়তো অভিযান করানো হতে পারে। মূল অভিযানের টার্গেট কারা হবে, কোন অস্ত্রধারী খুঁজে বের করার প্রসিজার কী হবে। ডেভিল হান্টের কথা বলেছিল, কিন্তু কয়টা ডেভিড ধরা পড়ল? ডেভিডরাই তো ডেভিডদেরকে খুঁজে বেড়াচ্ছিল। এমন অবস্থার ভিতরেই মানে এইবারকে যে পরিস্থিতি ক্লিন হার্টের পরিস্থিতির সাথে যায় না। ক্লিন হার্ট অপারেশন হয়েছিল নিখুঁত তথ্যের বিনিময় কাজ হয়েছিল এবং কালেকশন হয়েছিল, কিন্তু এবার যে সেনাবাহিনী মাঠে আছে ডেভিলরাই সেইখানে বেশি ডিল করছে। আমি সরাসরি বলবো না, তবে এটুকু বলবো যে দুষ্কৃতির জন্য সেনাবাহিনী এসেছিল সেই দুষ্কৃতরাই হয়তো সেনাবাহিনী আসাতে রক্ষা পেয়ে গেছে, রক্ষা এখনও পাচ্ছে, এবং যাদের কাছে অস্ত্র তারাই যদি সেই শেল্টার পায়, হোক বিএনপির
হোক আওয়ামী লীগের, যেই হোক না কেন, তাহলে মূল অপারেশনটা কোথায় হবে, কাদের বিরুদ্ধে হবে? বিডিআর হত্যাকাণ্ডের মতো তথাকথিত উড়ো লিস্টের টার্গেট কারা হবে? যদি কোনো বিশেষ দলকে টার্গেট করা হয়, সেটা যেমন একটি অযাচিত একটি অগ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি উড়োভাবে যাকে তাকে হয়রানি করাও একটি অগ্রহণযোগ্যতার ভিতরে আসবে। আমি এই ভিডিওটার মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাবো, মাঠ পর্যায়ে ডিজিএফআইকে যেন বড় ধরনের একটি রদবদল করা হয়। বিশেষ করে সিভিল যে ডিজিএফআইগুলো নিয়োগ ছিল এবং এখনও মাঠে আছে, বা বিগত সরকারের সময় যারা ডিজিএফআইতে ছিল, এখনও তারা জেলাভিত্তিক নিয়োজিত আছে, তাদেরকে দ্রুত সরিয়ে নূতনভাবে, নূতন চেতনার যারা আছে, যারা আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনকে গ্রহণযোগ্য মনে করে নিজেদেরকে সেইভাবে দেখে বা বোঝার চেষ্টা করে, বা সেনাবাহিনীর অবস্থানকে সম্মানের জায়গায় রাখার চেষ্টা করে, সেই ধরনের ব্যক্তিবর্গকেই মাঠ পর্যায়ে ডিজিএফআই বলেন, এফআই বলেন, তাদেরকে নিয়োগ দেওয়া উচিত এবং তাদের মাধ্যমে ইনফরমেশন সেই দুইয়ের মতো, দুয়ে বলেন বা ছয়ে, যে সেনাবাহিনী যখন মাঠে আসলো বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পর 6 সালে, যেমন ইনফরমেশনগুলো নিত ডিজিএফআই বা সরাসরিও নেওয়ার সুযোগ ছিল, সেইভাবে গ্রহণ করে যদি অস্ত্র কালেকশনের অভিযানটা চালানো হয়, সেটাই হয়তো সঠিক হবে। কিন্তু নিজেদের কিছু লোক আছে, নিজেদের একেবারে ঘনিষ্ঠ কিছু লোকজন তাদের সাথে উঠা বসা করে বা ক্যাম্পে বসে একসাথে চা খাচ্ছেন, তাদের দেওয়া লিস্ট ধরে যদি অস্ত্র কালেকশনের নামে অভিযান পরিচালনা করা হয়, অনেকটা ব্যর্থই হবে সে অভিযান এবং অস্ত্র মাঠেই থেকে যাবে। অর্থাৎ যে আপনাকে অস্ত্রের ইনফরমেশন দিচ্ছে, তার আন্ডারে থাকাগুলো অস্ত্র নিরাপদেই থেকে যাবে, আর তিনি বিভ্রান্ত করবেন তার অপোনেন্ট কোনো লোককে হেনস্থা করতে বা তাকে মাঠ থেকে বিতাড়িত করতে বা তাকে দুর্বল করে রাখতে, পিন ডাউন করে রাখার জন্য তার উপরে হয়তো লেলিয়ে দিতে পারে অভিযানকারী এসব সংস্থাকে বা বাহিনীদেরকে। এই জন্য আমি বলছি, অস্ত্র কালেকশনের জন্য দরকার হয় জাতীয়ভাবে ঘোষণা দেওয়া হোক, একেবারে সরকারিভাবে, যে যারা যেটুকু জানেন নিকটস্থ ক্যাম্পে আপনারা জানান, আপনাদের গোপনীয়তা রক্ষা করা হবে। এবং সোর্সদেরকে, বিশেষ করে ডিজিএফআইদেরকে, আমি এটা বলতে এখন দ্বিধা করছি না এই মুহূর্তে, যে আমি শুনেছি আমার এলাকায় যে বাড়ি, যে ডিপের আন্ডারে এখানে আছেন, এনাকেও বলা হয়েছে বিগত সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তিনি, যদি এরকমের হয়, আমি সত্য বলে বিশ্বাস করি না সেনাবাহিনী এরকমের করবে, তারপরেও এটা কিছুটা ম্রিয়মাণ হয়েছে যে এখানে এসে সেই সরকারের অনেক প্রভাবশালী লোক, নেতা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছামতো মিটিং করছে, তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছে, এদেরকে কেউ কিছু বলছে না। ধরা তো বাড়ির কাছে, তাদেরকে বিরত রাখার জন্য কোনোভাবে প্রশাসনিকভাবে এদের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়নি। তো আমি আশা করব ভবিষ্যৎ নিরাপদ সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যার যার জায়গার থেকে যদি সদিচ্ছা নিয়ে আমরা ভূমিকায় অবতীর্ণ না হই, পুরনো দিনই ফিরে আসবে এবং আমাদের সন্তানেরা রক্ত দিতে থাকবে, রক্ত ঝরাতে থাকবে, এবং বিশ্বাঙ্গনে বাংলাদেশ নিয়ে মানুষের যে একটি সুপরিচিতি, খ্যাতিমান পরিচিতি, খ্যাতিসম্পন্ন, গুণবান, সভ্য একটি জাতি হিসাবে আমরা সুদূর প্রসারী হয়ে পড়বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার। আসুন, ছোট্ট জীবন, যতটুকুন সময় আছে ন্যায়, নীতি, ইনসাফের দায়িত্বে গ্রহণ করি এবং ভবিষ্যৎ নিজেদের প্রজন্মকে একটি সুন্দর রাষ্ট্র গঠনের, বিনির্মাণের
আমিও ক্ষুদ্র একটি পাথেয় হয়ে দেশের পাশে থাকি, রাষ্ট্রের পাশে থাকি। আসসালামু আলাইকুম।